হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওয়ারিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমোফেন বাংলা। আবার আমরা উপস্থিত হয়েছি ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 1 এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার কন্টিনিউশন নিয়ে। ইতিমধ্যে আমরা ক্লাস শুরু করেছি এবং বেশ কিছু বিষয় আমরা শিখেছি। তো সে অর্থে আজকে আমরা আমাদের ক্লাসে যেটা শিখবো সেটা হলো মিথনুপাত সূত্র এবং তুল্যাঙ্ক অনুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস অ্যান্ড ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শনস। কিন্তু এই দুটো সূত্রতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো এই দুটো সূত্র কিন্তু মূলত একই, অর্থাৎ এই দুটো সূত্র হলো শুধুমাত্র একে অপরের প্রকান্তর মাত্র, অর্থাৎ একই সূত্রের দুই রকম নাম। তো আমরা এই বিষয়টাই আজকে আমরা একটু ভালো করে শিখবো। তো চলো প্রথমে আমরা একটু দেখে নিই মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। তো মিথনুপাত সূত্রের ক্ষেত্রে আমাদের মূলত প্রয়োজন হয় তিন রকম পরমাণু। তিন রকম পরমাণু, তো আমরা একটু সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করে দেখি। এখানে কি বলতে চাইছে যে দুটি ভিন্ন পরমাণু যদি তৃতীয় কোনো পরমাণুর সঙ্গে পৃথকভাবে বিক্রিয়া করে, যৌগ গঠন করে, তবে ওই যে প্রথম দুটি পরমাণু তারাও নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন একটি যৌগ গঠন করবে। এবং এই যৌগ গঠনের ক্ষেত্রে প্রথম দুটি পরমাণু কি পরিমাণে ব্যবহৃত হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? সেটা ডিপেন্ড করবে আমরা যে তৃতীয় পরমাণুটা এখানে নিয়েছি সেই তৃতীয় পরমাণুর সঙ্গে যেই পরিমাণে পরমাণুগুলো যুক্ত হয়েছিল। তো আমরা একবার দেখে নেব সংজ্ঞাটা আমরা কিভাবে লিখেছি। দুটি ভিন্ন পরমাণু তৃতীয় কোনো পরমাণুর সাথে পৃথকভাবে বিক্রিয়া করে দুটি পৃথক যৌগ গঠন করলে ওই প্রথম দুটি পরমাণু যে পরিমাণ বিক্রিয়া করে যৌগগুলি গঠন করে ওই পরিমাণেরই প্রথম দুটি পরমাণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ গঠন করে বা যৌগ গঠন করতে সক্ষম হয়। তো এই ব্যাপারটাকে আমরা চলো একটু উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে তিন রকম পরমাণু আমরা নিয়েছি, একটি সার্কেলের আকারে আমরা লেখার চেষ্টা করেছি। সবাই খেয়াল করো, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন, আমরা তিন রকম পরমাণু নিয়েছি। কত রকম? তিন রকম পরমাণু বা অ্যাটম আমরা নিয়েছি। তো সচরাচর আমরা কি জানি, হাইড্রোজেনের সঙ্গে কার্বনের যদি বিক্রিয়া ঘটে তো সচরাচর তারা, আমরা ধরে নিলাম কি একটা মিথেন গ্যাস তৈরি করে। কোন গ্যাস? এই গ্যাসটার নাম হচ্ছে মিথেন। একই রকম ভাবে হাইড্রোজেন যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেখানে H2O বা জল গঠন করে। তাহলে দেখো আমরা মিথনুপাত সূত্রের ক্ষেত্রে কি পড়লাম? আমরা পড়লাম বা আমরা বললাম এটাই যে দুটি ভিন্ন পরমাণু অর্থাৎ কার্বন এবং অক্সিজেন যদি কোনো তৃতীয় পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে দুটি ভিন্ন যৌগ অর্থাৎ জল এবং মিথেন উৎপন্ন করে, তবে তবে ওই দুটি প্রথম পরমাণু অর্থাৎ কার্বন এবং অক্সিজেন তারাও নিজের মধ্যে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে নতুন একটি যৌগ তারা গঠন করবে। এবং সেই যৌগ গঠনের ক্ষেত্রে কার্বন এবং অক্সিজেনের পরিমাণটা নির্ধারণ করবে কে? না, তাই হাইড্রোজেন। তো কিভাবে করছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো সচরাচর আমরা কি জানি যে কার্বন এবং অক্সিজেন এই দুটো মিলে কোন যৌগ গঠন করতে পারে? কার্বন ডাই অক্সাইড গঠন করতে পারে, হ্যাঁ কি না? তাহলে এবার আমরা দেখি তো যে জলের ক্ষেত্রে হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের ভরের অনুপাতটা কত? সমান সমান 2:16 বা 1:8। একই রকম ভাবে মিথেনের ক্ষেত্রে একই রকম ভাবে যদি আমরা ভরের অনুপাত বের করি, হাইড্রোজেন ইজ টু কার্বন, কার ক্ষেত্রে? এটা মিথেনের ক্ষেত্রে। তাহলে কত পাবো আমরা? 4:12 বা 1:3। ওকে, তাহলে যদি আমরা এখন হাইড্রোজেনকে স্থির রেখে তাহলে আমরা যদি বলি জল ও মিথেনের ক্ষেত্রে, জল ও মিথেন একসঙ্গে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইজ টু কার্বন সমান সমান কত লিখতে পারি? 1:8:3, হ্যাঁ কি না? হাইড্রোজেন দেখো উভয় ক্ষেত্রে অনুপাত হিসাবে 1 ভর আছে, অক্সিজেন কত ভর আছে? 8 ভর আছে, কার্বন কত ভর আছে? কার্বন আছে 3 ভর। ঠিক, এখন
এই যে তৃতীয় নতুন একটা যৌগ গঠিত হয়েছে, যে যৌগটাকে বলছি কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডে হাইড্রোজেন নিশ্চয়ই নেই। তো এখানে আমরা ভরের অনুপাতটা বের করে দেখি তো। ভরের অনুপাত অক্সিজেন ইজ টু কার্বন, এইভাবে যদি আমরা করি তো অক্সিজেন কত আছে এখানে 32 ভর, কার্বন কত আছে সেটা আছে 12 ভর। ঠিক, তাহলে আমরা যদি এটার লঘিষ্ঠ আকার করি তো সে আকারটা কত পাবো আমরা 8:3। ওকে, 4 × 32, 3 × 4 = 12। বোঝা গেল ব্যাপারটা কি? সবাই একবার দেখে নাও আমরা এখানে কি করলাম। সবাই বুঝতে পারলাম? তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন হাইড্রোজেন পরমাণু দুটোর সঙ্গে পৃথকভাবে বিক্রিয়া করে পৃথক পৃথক যৌগ গঠন করলো, তখন হাইড্রোজেন পরমাণু অ্যাকচুয়ালি নির্দেশ করে দিল বা এটা ডিসাইড করলো যে তোমরা যখন নতুন ভাবে বিক্রিয়া করবে তখন তোমাদের মধ্যে ভরের অনুপাতটা কত হবে 3:8 অথবা 8:3। কারণ তোমরা যখন আমার সঙ্গে বিক্রিয়া করেছিলে, আমার মানে হাইড্রোজেন, তখনও তোমরা তোমাদের এই অনুপাতটাকেই বরাদ্দ রেখেছিলে। ঠিক, হাইড্রোজেনের সঙ্গে যেই অনুপাতটাতে অক্সিজেন এবং কার্বন যুক্ত হয়েছিল, তারা ব্যক্তিগতভাবে যখন নতুন যৌগ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গেল তখনও তারা সেই অনুপাতটাকেই তারা ধরে রাখলো। এটাই হলো মিথনুপাত সূত্র। অর্থাৎ মিথনুপাত সূত্রতে কি হয়, সর্বদা 3টে পরমাণু নিয়ে আমরা ব্যাখ্যা করে থাকি, যেখানে দুটো দুটো করে পরমাণু নিয়ে আমরা 3টে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে থাকি। এবং এই যৌগ গঠনের ক্ষেত্রে আমরা কি করি, যে কোনো একটা পরমাণুকে আমরা সাপেক্ষ বা রেফারেন্স ফ্রেম ধরে বাকি দুটি পরমাণুর ভরের অনুপাতটাকে আমরা বের করি, এবং সেই ভরের অনুপাত দিয়ে যদি আমরা ডাইরেক্টলি যদি তাদের রিয়াকশন ঘটাই তাহলে আমরা তৃতীয় কোনো নতুন একটা যৌগ আমরা পেয়ে থাকি। তো এটাই হলো আমাদের মিথনুপাত সূত্র। ঠিক, তাহলে আমরা যে এক্ষুনি বললাম যে তুল্যাঙ্ক অনুপাত সূত্র, সেটা বরং মিথনুপাত সূত্রের একটা অন্য রূপ আর কি, তাই না? এটা প্রকান্তর মাত্র। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো তুল্যাঙ্ক অনুপাত সূত্র এটা কি? এটাই বলতে চাইছে যখন আমরা কোনো যৌগকে গঠন করতে যাই, তো যৌগ গঠন করার ক্ষেত্রে যখন আমরা একাধিক পরমাণুকে একে অপরের সঙ্গে মেশাই বা তাদের বিক্রিয়া ঘটাই, তখন র্যান্ডামলি যে কোনো পরিমাণ পরমাণু কিন্তু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে না। একটা নির্দিষ্ট পরিমাণের পরমাণুই অপর একটি নির্দিষ্ট পরিমাণ পরমাণুর সঙ্গে যুক্ত হয় এবং নতুন যৌগ তারা গঠন করে। এই যে নির্দিষ্ট পরিমাণ কোনো পরমাণু, সেটা হলো মূলত তাদের তুল্যাঙ্ক ভার। অর্থাৎ এই তুল্যাঙ্ক ভার ব্যাপারটা কি? তুল্যাঙ্ক ভার ব্যাপারটা হচ্ছে যৌগ গঠনের ক্ষেত্রে কত পরিমাণ একটি পরমাণু অপর কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হবে, এই বিষয়টা। যেমনটা আমরা একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। যেমনটা আমরা এখানে দুটো উদাহরণ আমরা করেছি, কি উদাহরণ করেছি, মনে করি যে আমরা কার্বন এবং হাইড্রোজেন এই দুটো পরমাণু যুক্ত করে আমরা কোনো একটা যৌগ গঠন করছি। সেই যৌগটা আমরা কি পেলাম, মিথেন একটা যৌগ পেলাম। আর হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুই রকম পরমাণু থেকে আমরা জল আমরা পেয়েছি। ঠিক, তো একটু ভালো জিনিসটা খেয়াল করে দেখো যে মিথেনের ক্ষেত্রে যদি আমরা ভরের দিকে তাকাই, তো ভরের যদি দিকে তাকাই তো কি দেখতে পাবো, শুধুমাত্র হাইড্রোজেনের ভরটা কত হচ্ছে এখানে, হাইড্রোজেনের ভরটা আছে 4। মিথেন যৌগতে হাইড্রোজেনের ভর কত 4। যদি আমরা জলের দিকে তাকাই তাহলে জলের দিকে সেই হাইড্রোজেনের ভরটা কত আছে 2। তাহলে এখন এখানে মনে মনে আমাদের প্রশ্ন জাগতে পারে যে হাইড্রোজেন যখন মিথেন গঠন করে তখন তার 4 ভর পরিমাণ সে কাজে লাগায়, আর ওই একই হাইড্রোজেন পরমাণু যখন জল গঠন করে তখন তার 2 ভর কাজে লাগায়। তাহলে এই ভরের ভিন্নতা কিসের জন্য? তো এটাকে বলা হয় তুল্যাঙ্ক ভার। তো ব্যাপারটা কি, তুল্যাঙ্ক ভার ব্যাপারটা আমরা একটু খুব সহজভাবে যদি আমরা মনে রাখি, বোঝার যদি আমরা চেষ্টা করি, যদি আমরা পরবর্তী ক্লাসে এই তুল্যাঙ্ক ভার সম্পর্কে বিস্তারিত আমরা শিখবো তো তুল্যাঙ্ক ভার ব্যাপারটা কি জিনিস। তো আপাতত আমরা খুব শর্টকাটে যদি আমরা জানতে চাই তো এটা আমরা মনে রাখতে পারি।
আমরা খুব সহজভাবে আপাতত এই ক্লাসটার জন্য আপাতত আমরা একটু মাথায় রাখি যে তুল্যাঙ্ক ভর হচ্ছে যে পরিমাণ ভরের পরমাণুর ইলেকট্রন আদান প্রদান ক্ষমতা একটি। কটি? একটি। যেমনটা আমরা যদি বলে থাকি কথার কথা, এখানে 4 ভরের হাইড্রোজেন কাজে এই জন্যই লেগেছে কারণ 4 ভরের হাইড্রোজেনের সঙ্গে 12 ভরের কার্বনটা হচ্ছে কি তারা একে অপরের তুল্যাঙ্ক ভরের অনুপাতে যুক্ত হয়েছে। এখানে 2 ভরের হাইড্রোজেনের সঙ্গে 32 ভরের অক্সিজেন যুক্ত হয়েছে কারণ তারা কি একে অপরের তুল্যাঙ্ক ভরের অনুপাতে যুক্ত হয়েছে। তাহলে আমরা এখন তুল্যাঙ্ক ভর ব্যাপারটা কি দেখলাম? তুল্যাঙ্ক ভর মানে হচ্ছে যে পরিমাণ ভরের পরমাণু ইলেকট্রন আদান প্রদান ক্ষমতা কটি? একটি। তাহলে এখন আমরা একটু দেখি তো, তাই যদি হয় কার্বন পরমাণুর যোজ্যতা কত? 4। অর্থাৎ একটি কার্বন পরমাণু কতগুলি ইলেকট্রনকে আদান প্রদান করার ক্ষমতা রাখে? 4টি। আবার কার্বন পরমাণুর ভর কত? 12। তাহলে আমরা যদি বলি যে 12 ভরের কার্বন অ্যাটম ইলেকট্রন আদান প্রদান করে 4টি। তাহলে আমরা কি অতএব হ্যাঁ কি না? 12 ভরের কার্বন যদি 4টে ইলেকট্রন আদান প্রদান করে তাহলে একটি ইলেকট্রন আদান প্রদান করবে কত ভরের কার্বন? খুব স্বাভাবিক, 3 ভরের কার্বন, নর্মাল ঐকিক নিয়ম। এবার যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। তাহলে হাইড্রোজেন কটি ইলেকট্রন আদান প্রদান করার ক্ষমতা রাখে? তাহলে একটি। তাহলে হাইড্রোজেনের যদি তুল্যাঙ্ক ভর একই যদি হয় তাহলে আমরা একটু অনুপাতের দিকে খেয়াল করে দেখি তো। তাহলে কার্বনের তুল্যাঙ্ক ভর কত? 3 ভর। তাহলে তুল্যাঙ্ক ভরের অনুপাত সমান সমান কার্বন ইস টু হাইড্রোজেন সমান সমান কত হওয়া উচিত? কার্বনের তুল্যাঙ্ক ভর কত? 3। তাহলে সেটা 3। আর হাইড্রোজেনের সেটা কত? 1। তাহলে সেটা কত হবে? 1। তাহলে সেটা কত হবে? 3:1। এটা 3 কেন? কারণ কার্বন 3 ভরের কার্বন একটি ইলেকট্রন আদান প্রদান করে। হাইড্রোজেনের 1 কেন? কারণ হাইড্রোজেনের 1 ভরই একটা ইলেকট্রন আদান প্রদান করার ক্ষমতা রাখে। তাহলে ইলেকট্রন আদান প্রদান করার ক্ষমতা অনুযায়ী 3 ভরের কার্বনও যা করে 1 ভরের হাইড্রোজেনও একই কাজ করে। এবার দেখি তো মিথেন যৌগতে কার্বন কত ভর আছে? কার্বন আছে আমাদের 12 ভর। হাইড্রোজেন কত ভর আছে? 4 ভর। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের ভরের অনুপাতটা কত? 12:4। আচ্ছা 12:4কে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে অনুপাতটা কত দাঁড়ায়? সবাই একটু কমেন্টে একটু বলো তো অনুপাতটা কত দাঁড়ায়, এবং সেটা বলো তো সে অনুপাতটা কি এটার সঙ্গে ম্যাচ করছে? যদি ম্যাচ করে থাকে তো এটাই হলো আমাদের তুল্যাঙ্ক অনুপাত সূত্র। ঠিক একই রকম ভাবে আমরা জলের ক্ষেত্রে যদি আমরা দেখি তো জলের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? একটি অক্সিজেনের যোজ্যতা কত? 2। যেহেতু অক্সিজেনের যোজ্যতা 2 এবং অক্সিজেনের ভর কত? 16। তার আমরা কি বলতে পারি যে 16 ভরের অক্সিজেন কটি ইলেকট্রন আদান প্রদান করতে পারে? 2টি। তাহলে একটি ইলেকট্রন আদান প্রদান করতে পারে কত ভরের অক্সিজেন? 8 ভরের অক্সিজেন। তাহলে অক্সিজেনের তুল্যাঙ্ক ভর কত? অক্সিজেনের 8। হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভর কত? নিশ্চয়ই 1। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভরের অনুপাত, বারবার বলছি ভরের নয় তুল্যাঙ্ক ভরের অনুপাত কত হবে? 8:1। এবার দেখি তো জলের ক্ষেত্রে তাদের ভরের অনুপাতটা কত? ভরের অনুপাতটা হচ্ছে এখানে হাইড্রোজেন 2 ভর এবং অক্সিজেন কত আছে? 16 ভর, মানে কত? 1:8। দেখি তো ম্যাচ করছে কিনা। অবশ্যই ম্যাচ করছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তুল্যাঙ্ক ভর মানে হচ্ছে যে যখন দুটি যৌগ একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন যুক্ত হওয়ার সময় তখন তারা তাদের তুল্যাঙ্ক ভর অনুযায়ী যুক্ত হবে। এবং এই তুল্যাঙ্ক ভর ব্যাপারটা কি? একটি ইলেকট্রন যত ভর আদান প্রদান করে তাকে তার তুল্যাঙ্ক ভর বলা হয়। ঠিক, তাহলে একবার দেখে নাও ব্যাপারটা কি। আশা করি আমরা দেখেছি এবং ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা যে কথাটা বলছিলাম যে তুল্যাঙ্ক অনুপাত সূত্র এবং মিথেনুপাত সূত্র এরা হলো একে অপরের শুধুমাত্র একটা প্রকান্তর মাত্র, অর্থাৎ একই সূত্রের দুটি ভিন্ন নাম। তো সেটা কিভাবে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি
যে আমরা মিথুনপাত সূত্রের ক্ষেত্রেও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটে পরমাণু নিয়ে আমরা সূত্রটাকে সিদ্ধ করেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পেলাম যে কার্বন এবং হাইড্রোজেন তাদের তুল্যাঙ্ক ভর অনুপাত কত? তুল্যাঙ্কের ভরের অনুপাত হচ্ছে এটাই 1:3। এবং হাইড্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর অনুপাত কত? 1:8। তাহলে যদি আমরা হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভরটা দেখি তাহলে মিথেনের ক্ষেত্রে কত? সেটা 1। এবং জলের ক্ষেত্রে কত? সেটা 1। তাহলে এখন যদি আমরা হাইড্রোজেনকে ফিক্স করে যদি আমরা এই যে কার্বন এবং অক্সিজেনটা পড়ে থাকলো, কার্বন এবং অক্সিজেনটা পড়ে থাকলো, তাহলে কার্বন এবং অক্সিজেনে কোন যৌগটা গঠিত হবে? অবশ্যই কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ কিনা? তাহলে সেই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তাদের ভরের অনুপাত কত কত দাঁড়াবে? 3:8। এবার দেখি তো তুল্যাঙ্ক অনুপাত সূত্র কি বলে। তুল্যাঙ্ক অনুপাত সূত্র অনুযায়ী কার্বন এবং অক্সিজেন যদি কার্বন ডাই অক্সাইড গঠন করে তাহলে তারা কি করবে? তাদের তুল্যাঙ্ক ভার অনুযায়ী যুক্ত হবে। তাহলে এখন তুল্যাঙ্ক ভারটা কত? কার্বনের তুল্যাঙ্ক ভার হচ্ছে 3 এবং অক্সিজেনের তুল্যাঙ্ক ভার হচ্ছে কত? 8। তাহলে যদি কার্বন ডাই অক্সাইড গঠন করতে চাই তাহলে কার্বনের তুল্যাঙ্ক ভর 3 এর সঙ্গে অক্সিজেনের কত ভর যুক্ত হতে হবে? অক্সিজেনের 8 ভর যুক্ত হতে হবে। তাহলে দেখি তো কার্বন ডাই অক্সাইড তাদের ভরের অনুপাত কত? 3:8। অর্থাৎ যেটা আমরা মিথুনপাত সূত্র থেকে পেয়েছি সেটাই তুল্যাঙ্ক অনুপাত সূত্রকেই বলতে চাইছে, বা তুল্যাঙ্ক অনুপাত সূত্রেরই অন্য একটা রূপ। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। তো যদি আমরা বুঝে যদি থাকি তাহলে আমরা আর একটা উদাহরণ আমরা এই বিষয়ে আমরা করে দেখবো। চলো তাহলে সেই উদাহরণটা আমরা একটু দেখি। সবাই আমরা এই উদাহরণটার দিকে একটু খেয়াল করে দেখবো। আমরা মিথুনপাত সূত্রের মতো এখানে তিনটে আমরা পরমাণু নিয়েছি, একটা ফসফরাস, একটা অক্সিজেন, একটি হাইড্রোজেন। এই 3 রকম পরমাণু নিয়ে আমরা ভিন্ন ভিন্ন 3 রকম যৌগ আমরা গঠন করার চেষ্টা করব। আমরা দুটো যৌগ এখানে দিয়ে রেখেছি যেখানে ফসফরাস এবং অক্সিজেনের বিক্রিয়াতে ফসফরাস পেন্টঅক্সাইড বা PTO5 গঠিত হয়েছে। ফসফরাস এবং হাইড্রোজেনের সমন্বয়ে PH3 বা ফসফিন গ্যাস গঠন হয়েছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ফসফরাসটাকে রেফারেন্স ফ্রেম ধরে বাকি দুটি পরমাণু অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনকে একসঙ্গে যুক্ত করে একটা যৌগ যদি আমরা গঠন করি তাহলে সেই যৌগটা কি যৌগ গঠিত হতে পারে বলে মনে হচ্ছে? অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। এবং এই ক্ষেত্রে মিথুনপাত সূত্রটা কি প্রযোজ্য হবে নাকি এর মধ্যে কোনো লিমিটেশন আসতে পারে সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আশা করব তোমরা এই বিষয়ে সাপোর্ট করবে আমাকে। এবং আরেকটা প্রশ্ন এখানে, যদি এই ক্ষেত্রে অর্থাৎ ফসফিনের ক্ষেত্রে ফসফরাস এবং হাইড্রোজেন এই দুটি পরমাণু যে যারা যুক্ত হলো তাদের তুল্যাঙ্ক ভরের অনুপাত কত? একই রকম ভাবে ফসফরাস পেন্টঅক্সাইডে ফসফরাস এবং অক্সিজেনের তুল্যাঙ্ক ভরের অনুপাতটা কত? এই দুটোই তোমরা নির্ণয় করবে এবং সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সর্বোপরি যেটা সবাইকে বললাম পুনরায়, যে এই ক্ষেত্রে নতুন যৌগটা কি গঠিত হবে এবং সেই যৌগটার ক্ষেত্রে মিথুনপাত সূত্র প্রযোজ্য হয় কিনা অবশ্যই তোমরা যাচাই করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পুনরায় পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারেরই আবার পুনরায় কন্টিনিউশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে অনুরোধ করছি যদি বা যারা নতুন হয়ে থাকো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে।